পৌর নির্বাচন পেছানো বা আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই। প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না এমপিরা, বৈঠক শেষে সিইসি। আইনের যে বাধ্যবাধকতা আছে আমরা সেটাও মানতে পারবো না। এই দুটো কারণে কাজেই এটা পরিবর্তন করার আর কোনো স্কোপ নাই। মনোনয়ন চূড়ান্ত করতে গণভবনে বৈঠক করছে আওয়ামী লীগ। প্রস্তুতির পাশাপাশি বিএনপি বলছে খুব কম সময়ে নির্বাচন উদ্দেশ্য প্রণোদিত। যে সময় আমরা পাচ্ছি এটি পর্যাপ্ত নয়, তবুও অবস্থার দৃষ্টিতে আমরা নির্বাচনে যেতে রাজি হয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়ায় আলাদা হত্যা মামলায় 21 জনের ফাঁসির আদেশ। সিলেটে শিশু সাইদ হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ডাদেশ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় নিম্ন আদালতে বেগম জিয়ার আত্মসমর্পণ, জামিন মঞ্জুর। পরবর্তী শুনানি 28শে ডিসেম্বর। এবার রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সহ 8 জনকে আনসারুল্লাহ বাংলা টিমের নামে হত্যার হুমকি। এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। এবং ভেজাল খাদ্যে সয়লাব রাজধানীর বাজার, বেশিরভাগ খাদ্যপণ্যে মিলছে ক্ষতিকর রাসায়নিক, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। পৌর নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে বৈঠক করছে আওয়ামী লীগ। সন্ধ্যায় গণভবনে দলের 18 সদস্যের মনোনয়ন বোর্ডের এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও বৈঠকে সংসদীয় বোর্ডের 11 জন সদস্য উপস্থিত রয়েছেন। আগামী 30শে ডিসেম্বর দেশে 236টি পৌরসভায় নির্বাচন হবে। দলীয় প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীরা ইতোমধ্যেই শুরু করেছেন নির্বাচনী তৎপরতা। পৌর নির্বাচনের প্রার্থিতা বাছাই নিয়ে গণভবনে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে গণভবনে আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। জাফর, আপনি জানেন যে আগামী 30শে ডিসেম্বর প্রথমবারের মতো দেশের 236টি পৌরসভায় মেয়র নির্বাচন হবে দলীয় প্রতীকে, অর্থাৎ যেখানে দলীয় মনোনয়নে মেয়র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন। তো সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কারা হচ্ছেন তা নির্ধারণ করতে কিন্তু এখন গণভবনে বৈঠক চলছে। এবং এই বৈঠকের যে পরিষদ তাকে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। এবং এই নির্বাচনের যে মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে, যেটি হচ্ছে আওয়ামী লীগের পার্লামেন্টারি যে কমিটি রয়েছে যারা সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়ে থাকেন, সেই পার্লামেন্টারি বোর্ডের 11 সদস্য এবং সঙ্গে রয়েছেন আরো নতুন 7 সদস্য যারা হচ্ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, দীপুমণি, জাহাঙ্গীর কবির নানক এবং এর সঙ্গে আরো রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং দলের স্থায়ী কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। তো মোট এই 18 সদস্যের এই বোর্ড কিন্তু চূড়ান্ত করবে যে আগামী 30শে ডিসেম্বরের নির্বাচনে কারা হচ্ছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী। এবং আপনি জানেন যে গত বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি বৈঠক কিন্তু এই গণভবনে হয়েছে, যেটি আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা এই বৈঠক করে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তৃণমূল থেকে কিন্তু নামের প্রস্তাব করতে হবে এবং তৃণমূলের যে স্থানীয় যে পৌরসভা বা উপজেলা, জেলা এবং জেলার যে কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে এবং স্থানীয় সংসদ সদস্য, এই 7 জনের দল কিন্তু স্থানীয় পর্যায় থেকে একটি নাম প্রস্তাব করবেন এবং সেই নাম কিন্তু এখানে চূড়ান্ত করা হবে। এবং এই স্থানীয় পর্যায়ে মেয়র পদে কে নির্বাচন করছেন তা কিন্তু চূড়ান্ত অনুমোদন দেবেন আওয়ামী লীগের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো জাফর, সর্বশেষ যে তথ্যটি হচ্ছে যে বৈঠকটি কিন্তু এখনো চলছে এবং বৈঠক শেষ হওয়ার পরে আমরা হয়তো ব্রিফিং এর মাধ্যমে জানার চেষ্টা করব যে কাদের নাম চূড়ান্ত করা হলো। জাফর।
জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, পৌর নির্বাচনের প্রার্থীতা বাছাই নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বৈঠক চলছে। তো গণভবন থেকে সেখানকার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সতর্ক অবস্থানে আওয়ামী লীগ। নির্বাচনে জয়ী হতে একক প্রার্থী নিশ্চিত করতে চায় দলটি। সেক্ষেত্রে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ইজাজ শমিকের রিপোর্ট। 28 নভেম্বর নির্বাচন কমিশনে পাঠানো চিঠিতে জানানো হয় 30 ডিসেম্বর অনুষ্ঠেয় 236টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন দেবেন দলীয় সভানেত্রী। এর আগে 26 নভেম্বর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে নৌকা প্রতীকের একক মেয়র প্রার্থী বাছাইয়ের নির্দেশ দেন। বৈঠকে জেলা, উপজেলা, শহর বা পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদককে স্থানীয় সাংসদের পরামর্শে একজন মেয়র প্রার্থী বাছাই করে দলের সভানেত্রীর কার্যালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে প্রত্যেকটি পৌরসভায় সম্ভাব্য একাধিক প্রার্থী থাকায় একক প্রার্থী বাছাই করা বেশ কঠিন বলে মনে করেন দলের নেতারা। আওয়ামী লীগের মধ্যে বহু নেতাকর্মী আছে এবং বহু যোগ্য প্রার্থী আছে যারা পৌরসভা, জাতীয় সংসদে নির্বাচন করার মতো একটা এলাকায় বহু প্রার্থী আছে। স্বাভাবিকভাবে সেখান থেকে সবচেয়ে ভালো প্রার্থীটা বাছাই করার ক্ষেত্রে একটু তো সমস্যা হয়। বিদ্রোহী প্রার্থী থাকার কোনো সুযোগ নেই। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কাউর প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এই ভুলটা করে তাহলে তার বিরুদ্ধে যে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সর্বোচ্চ যে শাস্তি বিধান আছে সেটাই প্রয়োগ হবে। এদিকে ক্ষমতাসীন মহাজোটের শরিক দলগুলো এককভাবে নির্বাচন করবে নাকি সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি 14 দল। জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম মনে করেন এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শেখ হাসিনা। 14 দলের সঙ্গে আমাদের কথাবার্তা হচ্ছে। 14 দলেরও সম্ভাব্য যে ক্যান্ডিডেট আছে তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেবেন। আমরা দল জোটগতভাবে একসঙ্গেই আছি। যদি একসঙ্গে আমরা ইলেকশন নাও করি তারপরে 14 দলের সাথে সমঝোতার ভিত্তিতে নির্বাচনটি হবে। তবে আওয়ামী লীগ নেতারা মনে করেন জনপ্রিয়তা যাচাইয়ে স্থানীয় নির্বাচনে সব দলেরই এককভাবে নির্বাচনে অংশ নেওয়া উচিত। ইজাজ শমিক, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনের তারিখ পেছানোর দাবি করলেও ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রায় শেষ করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। 2-1 দিনের মধ্যে এ কার্যক্রম শেষ হবে। এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা। তবে খুব কম সময়ে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সরকার এ নির্বাচন আয়োজন করেছে বলেও অভিযোগ তাদের। পৌরসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই জন্য স্থানীয় নেতাদের মাধ্যমে প্রার্থী বাছাই শুরু হয়েছে সারা দেশেই। চূড়ান্ত মনোনয়নের ব্যাপারে সবাই দলীয় সিদ্ধান্ত মানবেন বলে আশাবাদ বিএনপি নেতাদের। আশা করি যে বিদ্রোহী প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করে নেবেন, না হলে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে। 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত শরিক দলগুলো তারা বিএনপির সাথে সমন্বয় করে নির্বাচন করতে আগ্রহী। তৃণমূল থেকে নেতৃবৃন্দ প্রার্থী মনোনয়ন করে নাম পাঠিয়েছেন কেন্দ্রীয় দফতরে। এখান থেকে সর্বশেষ স্ক্রুটিনাইজ করে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে। প্রার্থী বাছাই ও মনোনয়ন চূড়ান্ত না হলেও বিভিন্ন স্থানে চলছে জনসংযোগ। তবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশের দাবি জানান বিএনপির স্থানীয় নেতারা। আগে তো আমাদের কম বেশি প্রিপারেশন ছিল। আমাদের খুলনা জেলায় 2টা পৌরসভা, এটা একটা হচ্ছে চালনা আর একটা হচ্ছে পাইকগাছা। অলরেডি চালনা আমরা ফাইনাল করে ফেলছি। জকিগঞ্জ পৌরসভা যেটা সেটা আমাদের ক্যান্ডিডেট ঠিক হয়ে গেছে। আর খানাইঘাট এবং গোলাপগঞ্জ আজকে বিকালকের মধ্যে শেষ হয়ে রাত্রিবেলা আমরা পাঠাচ্ছি। কম সময়ে প্রার্থী বাছাইয়ে সমস্যার পাশাপাশি নির্বাচনী প্রচারণায়ও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রথমত প্রার্থীর এখানে তাদের মনোনয়ন গ্রহণ করা, এটাকে শর্টলিস্ট করা, তারপরে ফাইনাল করা, তারপরে এটা যে প্রস্তুতিগুলো আছে এগুলো করে এটা খুবই কম সময়ের মধ্যে হচ্ছে এবং এটার উদ্দেশ্য সম্বন্ধে যথেষ্ট আমাদের যে অন্তর্নিহিত যে উদ্দেশ্য এটা নিয়েও একটা প্রশ্ন আছে। তারপরে তো মিজানুর রহমান কবির, সময় সংবাদ। এইটা তো কোনো আসন্ন পৌর নির্বাচন পেছানো বা আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। দিনভর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের ব্রিফিংয়ে সিইসি একথা জানান। এর আগে সকাল 11:30টায় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর দাবি দাওয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়। তফসিল অনুযায়ী আগামী 30 ডিসেম্বর 236টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। মূলত পৌর নির্বাচন পেছাতে বিএনপি এবং নির্বাচনে মন্ত্রী এমপিদের প্রচারণার সুযোগের দাবি করেছিল আওয়ামী লীগ।
আর এই দুটি দাবির পক্ষেই ছিল জাতীয় পার্টি। গভীরভাবে বিবেচনা করেছি এবং আমরা দেখছি যে এই পর্যায়ে আচরণবিধি যেটা আমরা জারি করেছি সেটা এই পর্যায়ে পরিবর্তন করা সমীচীন হবে না। আর আরেকটা বড় ছিল যে নির্বাচনটা কিছুদিন শিডিউলটা পেছানো যায় নাকি। আমরা একদম এটাও আগেও আপনাদেরকে বলেছি, আমরা আবারও সবাই মিলে বসে এবং নির্বাচন কাজে যারা আমাদের সহায়তা করেন তাদের কাছেও বলে যে একদিনের জন্য একটা করা যায় কিনা, পেছানো যায় নাকি। তো আমরা দেখলাম যে না। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়ায় আলাদা হত্যা মামলায় আজ 21 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় 11 জনকে, নারায়ণগঞ্জে স্কুল ছাত্র ইমন সহ 2টি হত্যা মামলায় 5 জনকে এবং চট্টগ্রামে সিএনজি চালক হত্যা মামলায় 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরে যুবলীগ নেতা জালাল হত্যা মামলায় 11 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফজলে এলাহি ভুইয়া এ রায় ঘোষণা করেন। 2003 সালের 17 আগস্ট বলখোলা বাজার এলাকায় কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জালাল সরকারকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় 2004 সালের 23 জানুয়ারি অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 22 জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন আদালত। সবাইকে মৃত্যুদণ্ডে দণ্ডিত দিয়েছেন এবং 10,000 টাকা জরিমানা করেছেন এবং এই 11 জন আসামির মধ্যে 6 জন কাঠগড়ায় উপস্থিত এবং 5 জন পলাতক রয়েছে। নারায়ণগঞ্জে স্কুল ছাত্র রাকিবুল হাসান ইমন হত্যা মামলায় 4 জনের মৃত্যুদণ্ডাদেশ এবং 1 আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল 1-এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহীদুল ইসলাম মিয়াজি এ রায় ঘোষণা করেন। 2014 সালের 29 জানুয়ারি নবম শ্রেণীর ছাত্র ইমনকে অপহরণের পর হত্যা করা হয়। এ মামলায় 2 আসামি পলাতক। 2 জন জেলের ভিতরে আছে আর 2 জন আছে পলাতক আছে। ওই 2 জনেরও আমি চাই যে ওদের মতন বিচার হোক, ওদেরও ফাঁসি হোক। এছাড়া নারায়ণগঞ্জের স্কুল ছাত্রী সোনিয়া হত্যা মামলায় একমাত্র আসামি দেলোয়ার হোসেনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। কুষ্টিয়ার দৌলতপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামী রোকন মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর হাসান এ আদেশ দেন। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। এদিকে চট্টগ্রামে সিএনজি চালক ইউসুফ হত্যার দায়ে 4 জনকে মৃত্যুদণ্ড ও 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হোসনে আরা বেগম এ রায় দেন। 2008 সালের 3 মে ইউসুফকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে ধরা পড়ে আসামিরা। এ ঘটনায় বোয়ালখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে সিলেটে শিশু আবু সাইদ হত্যা মামলায় পুলিশের কনস্টেবল এবাদুর রহমান সহ 3 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া এই মামলার আরেক আসামি মাসুমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ রায় দেন। এতে এবাদুর, গেদা ও রাকিবকে অপহরণ এবং হত্যা এই 2 মামলায় 2 বার ফাঁসির আদেশ দেওয়া হয়। পাশাপাশি ঘটনার সঙ্গে আরেক আসামি মাসুমের সংযুক্তির কোনো প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়। এতে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে সাইদের পরিবার। গত 11 মার্চ নগরীর ঝেরঝেরি পাড়া থেকে 4র্থ শ্রেণীর ছাত্র আবু সাইদকে কনস্টেবল এবাদুর রহমান, রাকিব ও গেদা অপহরণের পর হত্যা করে। পরে 14 মার্চ সাইদের বাবা আব্দুল মতিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। আমি ন্যায় বিচার পাইছি, আদালতের কাছে আমি সন্তুষ্ট। দ্রুত গতিতে এদের ফাঁসি চাই। এবাদুর রহমান, আতর রহমান, গেদা এবং রাকিব এই 3 জনের বিরুদ্ধে অপহরণ এবং খুন এই জিনিসটা সন্দেহভাবে প্রমাণ হয়েছে। তাই মাননীয় আদালত তাদেরকে মৃত্যুদণ্ড দেন। জাজমেন্ট হয়েছে, সেই জাজমেন্টের কপি আমরা পাবো। পাওয়ার পর হয়তো আমরা উচ্চ আদালতে চিন্তা ভাবনা করব যে আপিল করার জন্য। নাইকো দুর্নীতি মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 28 ডিসেম্বর অনুষ্ঠিত হবে মামলার পরবর্তী শুনানি। ওই দিন অভিযোগ গঠনের শুনানি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে ন্যায়িক দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে সোমবার দুপুর 12টার পর ঢাকার বিশেষ জজ আদালত প্রাঙ্গণে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় কড়া নিরাপত্তা বেষ্টিত আদালত চত্বরে তার গাড়িবহর ঘিরে স্লোগান দেন বিএনপিপন্থী আইনজীবীরা। প্রচণ্ড ভিড় থাকায় আদালতে ঢুকতে যথেষ্ট বেগ পেতে হয় বেগম জিয়াকে। এজলাসে প্রবেশ করে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় তার আইনজীবীরা তার পক্ষে জামিন আবেদন করেন। জামিন আবেদনে বলা হয় বেগম জিয়া অসুস্থ, তার চিকিৎসা চলছে। এই মামলায় তিনি আগে জামিনে ছিলেন। তিনি জামিনের কোনো অপব্যবহার করেননি বলে উল্লেখ করা হয় আবেদনে। এ নিয়ে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেগম জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক আমিনুল ইসলাম। বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পান নাই, উনি আপিল করবেন নাইকোরের রায়ের বিরুদ্ধে, এবং আজকে আমরা সার্টিফিকেট পাওয়ার পরেই যেহেতু হাইকোর্টের নির্দেশ আছে এই কোর্টে সারেন্ডার করার জন্য সারেন্ডার করেছেন, জামিন নিয়েছেন। আমরা এই মামলা মামলার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব। মামলার বিভিন্ন দিক তুলে ধরে দুদকের পক্ষের আইনজীবীরা বেগম জিয়ার জামিনে আপত্তি জানালেও তা আমলে নেননি আদালত। দুদকের আইনজীবীদের বক্তব্য, মামলার যথার্থতা নয়, এক্ষেত্রে বিবেচ্য হয়েছে ব্যক্তির পদমর্যাদা। আমরা জামিনে আপত্তি করেছিলাম, পরবর্তীতে মাননীয় আদালত তার পদমর্যাদা বা চিন্তা ভাবনা করে তাকে জামিন দিয়েছেন এবং বেগম খালেদা জিয়া সহ সকল আসামির উপস্থিতিতে 28শে ডিসেম্বর 4 শুনানির জন্য তারিখ ধার্য করা হয়েছে। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগ এনে 2007 সালে বেগম খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। পরবর্তীতে এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করলে এবছরের 18 জুন তা খারিজ করে দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন আদালত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রাম পর্বেও দুরন্ত বরিশাল, স্বাগতিক ভাইকিংসকে 33 রানে হারালো মাহমুদুল্লাহ রিয়াদের দল। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে ব্যাট করছে কুমিল্লা। এবার রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন সহ 8 জনকে হত্যার হুমকি দিয়েছে আনসার আল ইসলাম নামের একটি সংগঠন। দুপুরে দৈনিক সানশাইন পত্রিকা অফিসে চিঠি পাঠিয়ে রাজশাহীতে তাদের টার্গেট শিরোনামে 8 জনের নাম উল্লেখ করা হয়। এতে অতি সত্বর এই 8 জনকে হত্যা করা হবে বলেও উল্লেখ রয়েছে। এ ঘটনার পরপরই উল্লেখ্য ব্যক্তিদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিয়েছে পুলিশ। স্বাধীনতা বিরোধী শক্তি দেশব্যাপী আতঙ্ক ছড়াতে এ ধরনের কাজ করছে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন। প্রতিদিনের মতোই পোস্ট পিয়ন এসে আমার অফিসের চিঠি দেওয়া যায়, তো আজও সেভাবে চিঠি দেওয়া গেল পোস্ট পিয়ন। দেওয়ার পরে বাই নেমে চিঠিটা থাকার জন্য আমি ইউনুস ভাইয়ের কাছে ওই চিঠিটা দিয়ে দিই। দেওয়ার পরে ইউনুস ভাই খুলে ওই চিঠি, খোলার পরে দেখে যে এই অবস্থা। বিজয় দিবস উদযাপন উপলক্ষে সাভার স্মৃতিসৌধ ও জাতীয় প্যারেড স্কোয়াড সহ সারা দেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবার তরুণ নির্মাণের অনুমতি দেয়া হবে না বলেও জানান তিনি। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তাদেরকে চিহ্নিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নিরাপত্তা ঝুঁকি কেটে গেলেই ফেসবুক সহ বন্ধ রাখা বিভিন্ন অ্যাপ্লিকেশন খুলে দেওয়া হবে। সাভার জাতীয় স্মৃতিসৌধ গমনাগমন এবং পুষ্প স্তবক অর্পণকালীন সময় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা নেব। কোনো তরুণ এবার আমরা এনকারেজ করছি না এবং তো কোনো তরুণ ওখানে নির্মাণ করার জন্য আমরা বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছি। আমরা সবসময় বলছি এটা সাময়িক ব্যবস্থা। অনেক দেশেই যখন নাকি এই নিরাপত্তার ঝুঁকি আসে তখন অনেক কিছুই প্রিকুয়েশন নেয়। আমাদের এখানে কিছু হচ্ছে না, তারপরে হুমকি ধুমকি হচ্ছে। আমরা সেই জন্যই এটা একটা সাময়িক ব্যবস্থা নিয়েছি। আমরা এটা শেষ হলে আমরা উঠিয়ে দিব। রাজধানীর বাজারগুলোতে বিক্রি হওয়া খাদ্যপণ্যের শতকরা 50% রয়েছে মানব দেহের জন্য ক্ষতিকর দূষণযুক্ত উপাদান। আর পুষ্টিগুণ অন্যান্য মানের বিচারে প্রায় 100%ই পাওয়া যাচ্ছে কোনো না কোনো সমস্যা। বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগারের নমুনা পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত ফলাফল দিচ্ছে এমনই সব তথ্য। সরকারের বিভিন্ন নজরদারি সংস্থার অভিযানের পরও ভেজাল সংস্কৃতির মহামারী থেকে মিলছে না মুক্তি। ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে দেশের বিরাট জনগোষ্ঠী। রামিম হাসানের রিপোর্ট। আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন প্রিন্স আরেফিন। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, সেটা হয়তো পাচ্ছি আমরা, কারণ
একবিংশ শতাব্দীর বাংলাদেশে অন্তত খাবারের অভাবে কেউ মারা যায় না, কিন্তু নিরাপদ খাদ্য কতটুকু নিশ্চিত হচ্ছে? সমাজের দরিদ্র শ্রেণীর কথা বাদ দিলেও কি নিশ্চিত করে বলা যাবে নিরাপদ খাদ্য প্রাপ্তিতে শতভাগ স্বাধীন বাকি জনগোষ্ঠী? নিজেরা তো বিষ খাচ্ছি, আবার বাচ্চার ক্ষেত্রে তো এটা যখন করি তখন খুবই কষ্ট লাগে যে এতটাই অসহায় যে কিছু করার নাই। বাংলাদেশ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় 2010 থেকে 2013 পর্যন্ত সারা দেশ থেকে সংগৃহীত 21,860টি খাদ্যপণ্যের 50 ভাগেই ভেজাল পাওয়া গেছে। আর গেল 6 মাসে খোলা ও প্যাকেটজাত 621টি খাদ্যের নমুনা পরীক্ষায় দেখা গেছে অর্ধেকেরও বেশিতে রয়েছে বিষাক্ত রাসায়নিক এবং শতভাগই সঠিক মান পূরণে ব্যর্থ। 40% থেকে 50% পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে অ্যালার্জি পাচ্ছে। বেশিও তো অনেক সময় বেশিও আসে। শতভাগ মানে পরিপূর্ণ খাদ্য পাচ্ছেন কিনা? না 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 শতভাগ পাওয়ার আমরা সুযোগ হয় নাই, আমরা সুযোগ পাইনি এখন পর্যন্ত আমরা পাইনি। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে বাংলাদেশে প্রতি বছর খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছে প্রায় 45 লক্ষ মানুষ, যা ক্যান্সারের মতো মারাত্মক সব জটিল রোগের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। আমরা এখনই এফেক্টেড হচ্ছি এরকম না, এটা একটা স্লো পয়জনিক ডেফিনেটলি। তো এখন থেকে আমাদের কন্ট্রোল করতে হবে, নেক্সট জেনারেশনের জন্য এটা আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে। অথচ ভেজাল রোধে সারা বছরই অব্যাহত রয়েছে নজরদারি সংস্থাগুলোর অভিযান, কিন্তু থামছে না এই অপসংস্কৃতি। অসাধু ব্যবসায়ীদের মধ্যে একটা প্রবণতা হচ্ছে যে কোনো উপায় হোক অধিক মুনাফা, তার মধ্যে যদি সেই বিবেকবোধটা কাজ না করে তাহলে সবসময় আসলে এনফোর্সমেন্ট করে কিন্তু আসলে এটা সমাধান করা যায় না। ওয়াটারলুর যুদ্ধে পরাজিত হওয়ার পর সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত ফরাসি সেনাপতি নেপোলিয়নকে প্রতিদিন খাবারের সাথে সামান্য পরিমাণে আর্সেনিক মিশিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করেছিল তাদের চিরশত্রু ব্রিটিশরা। আজকাল আমরা বাংলাদেশিরা নিজেরাই নিজেদেরকে বিভিন্ন স্লো পয়জনিং এর মাধ্যমে ঠেলে দিচ্ছি মৃত্যুর দিকে। শুধুমাত্র ভেজাল খাদ্যদ্রব্যের মাধ্যমে যে পরিমাণে রাসায়নিক আমাদের শরীরে প্রতিদিন প্রবেশ করছে তা শুধুমাত্র আমাদেরকেই নয়, আমাদের পরবর্তী প্রজন্মকেও ঠেলে দিচ্ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির দিকে। রামিম হাসান, সময় সংবাদ, ঢাকা। একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে দেশে নাশকতার চেষ্টা করছিল জেএমবি। রাজধানীর উত্তরা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত 2 পাকিস্তানি নাগরিক সহ জেএমবির 4 সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। তিনি আরও জানান, জেএমবির এই চক্রটির সঙ্গে একটি হাই কমিশনের নারী কূটনীতিকের যোগাযোগের প্রমাণও তারা পেয়েছেন। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবির কার্যক্রম সক্রিয় করা এবং ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এই চক্রটি কাজ করছিল দাবি করে গোয়েন্দা কর্মকর্তা বলেন, তাদের মূল টার্গেট ছিল সরকারকে বিব্রত করা। আর এই চক্রের প্রধান ইদ্রিস শেখ 1985 সালে ভারত হয়ে পাকিস্তানে গিয়ে সে দেশের নাগরিকত্ব নেয়। 1990 সালে এক পাকিস্তানি নারীকে বিয়ে করে সে। 2002 সালে পাক মুসলিম অ্যালায়েন্স নামে একটি দলের হয়ে পাকিস্তানের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ইদ্রিস। জেএমবির একটা গ্রুপের সাথে তাদের সম্পর্ক তারা এটা গড়ে তুলেছে বাংলাদেশে আসার পর থেকেই, এবং এমনও হতে পারে, কারণ আমরা এর আগেও পেয়েছি জেএমবির কিছু কিছু সদস্যকে ধরেছি যাদের সাথে দেখা গেছে কোনো কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার কারো সাথে যোগাযোগের অন্তত কিছু তথ্য প্রমাণ আমাদের হাতে এসেছিল। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, তাদের কাছ থেকে একটি স্পাই ফোন উদ্ধার করা হয়েছে, যেটি দিয়ে একটি দেশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের আলামতও পেয়েছেন তারা। বিদেশি দেশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার একেবারে সরাসরি তার সেই মোবাইলটাতে তার ছবিও পাওয়া গিয়েছে এবং তার সাথেই যোগাযোগ, এবং এটি একটি স্পাই মানে মোবাইল, যেটি দিয়ে এখান থেকে তথ্য সে সরাসরি ওখানে সংগ্রহ করতে পারত। তার সাথে কোনো এক হাই কমিশনের এক মহিলা লেডি অফিসারেরও তার নিয়মিত যোগাযোগ রয়েছে, সেই তথ্য প্রমাণও আমরা পেয়েছি। জেএমবি বর্তমানে 2টি ধারায় বিভক্ত। গ্রেফতারকৃত 4 জন মাওলানা সাইদুর রহমানের নেতৃত্বাধীন অংশের অনুসারী বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন 2015 এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়াও সভায় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের মধ্যে মামলা পরিহারে 2টি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে জানানো হয়, বঙ্গবন্ধু সেতু অধ্যাদেশ সংশোধন করে সেতু কর্তৃপক্ষ আইন 2015 প্রণয়ন করা হয়েছে। আইন অনুযায়ী বঙ্গবন্ধু সেতু সহ 1500 মিটারের বেশি দৈর্ঘ্যের সেতুর নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে সেতু বিভাগ। সার্বিক তদারকির জন্য সড়ক ও সেতু মন্ত্রীর সভাপতিত্বে 15 সদস্যের বোর্ড গঠিত হবে।
এছাড়াও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের মামলা প্রত্যাহারের লক্ষ্যে সচিব কমিটি এবং জ্যেষ্ঠ মন্ত্রী সভাপতিত্বে দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। এছাড়া বৈঠকের শুরুতে জ্বালানি সচিব আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রস্তাব গঠন করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের ব্রিফ করেন। 1500 মিটার ও তদূর্ধ্ব দৈর্ঘ্যের সেতু ও টানেল, টোল সড়ক, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেস ও কজওয়ে, রিং রুট এগুলো নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ এটা সেতু বিভাগ করবে। এজন্য 15 সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠিত হবে। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বোর্ডের চেয়ারম্যান হবেন। দুই মিনিস্ট্রির মধ্যে যদি কোনো ডিসপিউট অ্যারেজ করে তো ওই মিনিস্ট্রি আদালতে না গিয়ে সরাসরি এই কমিটির কাছে নালিশ করবে। কমিটি যদি ডিসপোজ করতে না পারে তাহলে সেটা মন্ত্রিসভা কমিটিতে যাবে। এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বোর্ড নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত ফি আদায় করলে ওইসব শিক্ষা প্রতিষ্ঠান আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন বলেও আদেশ দিয়েছেন আদালত। দুপুরে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। 6 জানুয়ারি এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন হাইকোর্ট। আদালত আদেশে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হলে ওই শিক্ষার্থী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে স্কুলগুলোর ব্যবস্থাপনা পরিষদ বাতিল করতে শিক্ষা বোর্ডগুলোকেও নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে তা আমলে নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট। বোর্ড নির্ধারিত যে ফি আছে সেই ফি এর বাইরে কেউ কোনো ফি নিতে পারবে না। যদি বোর্ড নির্ধারিত ফি এর বাইরে কেউ কোনো ফি নেয় তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদেরকে বলা হয়েছে। প্লাস সেই কী ব্যবস্থা নেওয়া হবে সেটার অংশ হিসেবে বলা হয়েছে যে তাদেরকে যারা ম্যানেজিং কমিটি আছে সেই ম্যানেজিং কমিটিটা স্থগিত হবে, ক্যান্সেল হয়ে যাবে। বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের 170টি চলচ্চিত্র প্রদর্শনীর প্রয়াস নিয়ে শুরু হতে যাচ্ছে 14দশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী 14 থেকে 22 জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। দুপুরে রাজধানীর ঢাকা ক্লাব গেস্ট হাউস রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান উৎসবের আয়োজকরা। তারা বলেন, এই উৎসব হবে বিশ্বের চলচ্চিত্র প্রেমীদের মিলন মেলা, যেখান থেকে বিভিন্ন দেশের দর্শক, পরিচালক ও প্রযোজকরা চলচ্চিত্র বিষয়ে তাদের ভাবনা বিনিময় ও তথ্য আদান প্রদানের সুযোগ পাবে। 14 জানুয়ারি বিকেল 4টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে বাংলাদেশের আন্ডার কনস্ট্রাকশন ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে পর্দা উঠবে এ উৎসবে। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণে একটি দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে 150টিরও বেশি দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন 2015-এর আনুষ্ঠানিকতা, যা COP21 নামেই পরিচিত। 2 সপ্তাহব্যাপী এই সম্মেলনকে সামনে রেখে জাতিসংঘের উদ্যোগে সোমবার শুরু হয়েছে বিশ্ব নেতাদের একটি উচ্চ পর্যায়ের সমালোচনামূলক সম্মেলন। এখানে জলবায়ু পরিবর্তন নিয়ে বৈশ্বিকভাবে একটি নতুন পথে অগ্রসরের লক্ষ্যে সোমবারের এই সম্মেলনে বক্তব্য দিচ্ছেন 147টি দেশের শীর্ষ নেতারা। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে 2 সপ্তাহের মধ্যে 195টি দেশের মধ্যস্থতাকারীরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে এই সম্মেলন থেকে ক্লিন এনার্জি ও নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির উন্নয়নে সব ধরনের ঘোষণা আসবে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিপিএল এর খবর। চিটাগং ভাইকিংসকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল বরিশাল বুলস। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে 33 রানের জয় পেয়েছে বুলস। মাহমুদুল্লাহর হাফ সেঞ্চুরিতে 7 উইকেটে 170 রান করে বরিশাল। জবাবে 137 রানে থামে চিটাগংয়ের ইনিংস। টস হেরে ব্যাটিংয়ে শুরুতেই বিপাকে পড়ে বরিশাল বুলস। স্কোরবোর্ডে 10 রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন 2 উদ্বোধনী ব্যাটসম্যান ইভেন লুইস ও রনি তালুকদার। এরপর রানের খাতা খোলার আগেই শফিউলের এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাব্বির। কিছুটা প্রতিরোধ গড়ে দলীয় 52 ও ব্যক্তিগত 28 রানে সাজঘরে ফেরেন মেহেদি মারুফ।
দ্রুত 5 উইকেট হারিয়ে বিপাকে পড়া বরিশালকে ধ্বংসস্তূপের মধ্য থেকে টেনে তোলে মাহমুদুল্লাহ ও প্রসন্নার 61 রানের জুটি। প্রসন্না ব্যক্তিগত 36 রানে ফিরলেও মাহমুদুল্লাহর 51 রানের উপর ভর করে 170 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে চট্টগ্রামের শুরুটাও ভালো হয়নি। দলীয় 40 রানের সাজঘরে ফিরে যান তামিম, কামরান আকমল, দিলশান ও এনামুল হক। উইকেট পতনের মিছিলে এক প্রান্ত আগলে রাখলেও শেষ পর্যন্ত নাইম ফেরেন ব্যক্তিগত 38 রানে। তবে তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত 137 রানে থামে চট্টগ্রাম। Castle by the captain Mahmudullah gets the last rights, all out. সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচন পেছানো বা আচরণবিধি সংশোধনের কোনো সুযোগ নেই। প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন না এমপিরা, বৈঠক শেষে সিইসি। মনোনয়ন চূড়ান্ত করতে গণভবনে বৈঠক করছে আওয়ামী লীগ। প্রস্তুতির পাশাপাশি বিএনপি বলছে খুব কম সময়ে নির্বাচন উদ্দেশ্য প্রণোদিত। গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়ায় আলাদা হত্যা মামলায় 21 জনের ফাঁসির আদেশ। সিলেটে শিশু সাইদ হত্যার দায়ে 3 জনের মৃত্যুদণ্ডাদেশ। আলোচিত নাইকো দুর্নীতি মামলায় নিম্ন আদালতে বেগম জিয়ার আত্মসমর্পণ, জামিন মঞ্জুর। পরবর্তী শুনানি 28 ডিসেম্বর। এবার রাজশাহীতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক সহ 8 জনকে আনসার আল ইসলামের নামে হত্যার হুমকি। এবং এসএসসি পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত ফি আদায় করা হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।